তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিতম পডকাস্ট। আমি রিতম। তো আজকে টিটাগড়ের একটা মারাত্মক ভৌতিক ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো গল্পটা আমাকে আমার এক দাদা শেয়ার করেছে। দাদা যেইভাবে গল্পটা বলেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম অভিরূপ, আমার বাড়ি নৈহাটিতে। আমি একটা ছোট্ট কোরিয়ার সার্ভিসে কাজ করি। ঘটনাটা আমার সাথে 2021 সালে ঘটে। দিনটা ছিল শনিবার। আমার কাছে একটা ডেলিভারি আসে টিটাগড়ে। তো আমি রাতে ডেলিভারি দিতে যাই। তো ডেলিভারিটা টিটাগড়ে অনেকটা ভেতরে ছিল, সেহেতু আমার স্টেশন পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যায়। আমি দৌড়ে দৌড়ে লাস্ট ট্রেনটা ধরবো বলে স্টেশনে উঠি। ঠিক তখন বাজে 11:42 কি 43:45 ট্রেন। বাট আমি অ্যাপ খুলে দেখলাম ট্রেনটা লেট আছে, অনেকটা দূরে রয়েছে, দমদমের মধ্যে রয়েছে। তো আমি আরামসে একটা সিগারেট জ্বালিয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। তখন শীতকাল ছিল, চারিদিকে কুয়াশা। স্টেশনের ওপরে 2-3 জন শুয়ে রয়েছে এবং আমি 1 নম্বরে দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম 2 নম্বরে একজন একটা নোংরা কাঁথা মুড়ি দিয়ে একদম কুঁজো হয়ে বসে রয়েছে। শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছে, চোখ দুটো পুরো লাল এবং তার দৃষ্টিটা না খুব একদম বিশ্রী। তো আমি তার দিকে তাকিয়ে আমার ঠিক ভালো লাগলো না। আমি সরে গেলাম, তার একদম মুখোমুখি দাঁড়িয়েছিলাম। ও 2 নম্বরে ছিল, আমি 1 নম্বরে ছিলাম, সামনাসামনি ছিল। তো আমি তার থেকে একটু সরে যাই। সরে গিয়ে আমি সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া আসে এবং না আমার কানে কেউ ফিসফিস করে বলছে, ঝাঁপ দিয়ে দে, স্টেশনে ঝাঁপ দিয়ে দে, স্টেশনে ঝাঁপ দিয়ে দে। এবার আমি ভাবছি ওটা কে বলছে, স্টেশনের কেউ বলছে, কিন্তু আমি যেই জায়গাটা দাঁড়িয়েছিলাম আশেপাশে কেউ নেই। তো আমি ওই লোকটার দিকে তাকাই, দেখি লোকটাও নেই, লোকটা উধাও। এবং আমি নিজের মতো সিগারেট খাচ্ছি। ট্রেন ঢুকবে 5 মিনিটের মধ্যে, দাঁড়িয়ে ওয়েট করছি। আবার সেই আওয়াজটা আমার কানে বাজলো, ঝাঁপ দিয়ে দে, ঝাঁপ দিয়ে দে, ঝাঁপ দিয়ে দে, ঝাঁপ দিয়ে দে। এক কথা কানে বারবার আসছে, আর অন্যরকম ভাষাতেও কিছু একটা বিড়বিড় করে কানের সামনে ভেসে আসছে। মনে হচ্ছে কেউ পাশে দাঁড়িয়ে কথা বলছে। আমি খুব ইরিটেট ফিল হচ্ছিলাম। একটা টাইমে আমি দেখতে পেলাম ট্রেনের আলো, ট্রেনটা ঢুকছে। তো আমি দাঁড়িয়েছিলাম। সেই টাইমে না আমার কি হলো, একটা কানের সামনে দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল এবং আমার সারা শরীর একদম ভারী হয়ে গেল। আর আমার মনে মনে ইচ্ছা করছে এই ট্রেনটার তলায় আমি ঝাঁপ দিয়ে দিই। আর একদম আমি স্টেশনের একদম মুখে চলে আসি, ট্রেন লাইনের। তারপরে আমার জ্ঞান ফিরে, যেটা আমি কি করছি। আমি পেছনে সরে আসি 2 পা। ট্রেনটা ঢোকে, আমি ট্রেনে উঠতে যাব, সেই টাইমে আমার মনে হয় আমার পিঠে কেউ একটা খুব জোরে চেপে বসলো এবং সারাটা রাস্তা আমার পিঠ পুরো ভারী হয়ে রয়েছে। মনে হচ্ছে কেউ আমার পিঠে চড়ে আছে। পিঠে আমার শুধু একটাই ব্যাগ ছিল, পিঠ ব্যাগ, কিন্তু ওটাতে কোনো কিছু ছিল না, একদম ফাঁকা, শুধু একটা জলের বোতল ছিল। এবার একটা জলের বোতলের ওয়েট কত হবে? এবার মনে হচ্ছে আমার পিঠে কেউ একটা বড় কিছু চেপে বসে রয়েছে। আমার এতটা ভারী লাগছে এবং আমি স্টেশনে নামি। নৈহাটি স্টেশন থেকে আমার বাড়িটা 15 মিনিট লাগে এবং 12টা বাজতে যায়। তো কোনো অটো টোটো কিচ্ছু নেই। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আরেকটা সিগারেট ধরাই রাস্তায়। সারা রাস্তা ফাঁকা, 2-3টে কুকুর ঘুরে বেড়াচ্ছে। তো আমি সিগারেট খেতে খেতে ফোন দেখতে দেখতে যাচ্ছি। পিঠের ভারটা না ক্রমশ বাড়তে থাকছে, ক্রমশ। এবং আমি কেন জানি না ভয় পেতে শুরু করি। এর আগেও আমি 12টা কেন, 12:30, 1টাতেও আমি কোরিয়ার সার্ভিসের কাজ করে ডেলিভারি করে বাড়ি ফিরি। বাইক নিয়ে ফিরি বা হেঁটেও ফিরেছি অনেকবার, কিন্তু আমার এতটা ভয় লাগেনি যতটা সেই দিন আমার লাগছিল। মনে হচ্ছে পুরো শরীর ভার হয়ে গেছে, পিঠে কেউ চেপে বসে রয়েছে, আর কোমর একদম মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। এতটা যন্ত্রণা করছে আমার, মনে হচ্ছে পিঠে কিছু ভারী কিছু বয়ে নিয়ে গেলে যেমন ব্যথাটা করে সেরকম করছে। আর আমি হাঁটতে পারছি না, প্রচণ্ড আমি হাঁপাচ্ছি। তারপর আমি কোনো মতো হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তা এগাই। আগানোর পরে একটা রিক্সাওয়ালা আমি দেখতে পাই। আমার বাড়ি আর 5 মিনিটই দূর। তো আমি ভাবলাম যে হয়তো 20 টাকা 25 টাকার মধ্যে উনি চলে যাবে। আমি বললাম যাবেন? রিক্সাওয়ালাটা পুরো মুখে গামছা পেঁচানো, স্যান্ডো একটা গেঞ্জি আর একটা নোংরা লুঙ্গি পরে ছিল। আমাকে বলল, কোথায় যাবেন? আমি বললাম এই সামনে যাব, আসলে শরীরটা আমার ভালো না, নাহলে আমি হেঁটেই চলে যেতাম। আপনি কি বাড়ি যাচ্ছেন? যদি একটু ছেড়ে দেন তো খুব উপকার হয়, আপনি যা টাকা বলবেন দিয়ে দেবো। উনি বললেন, উঠে পড়ুন। আমি বললাম, কত লাগবে? উনি বলল, উঠে পড়ুন, পরে বলছি।
আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, উঠে পড়লাম। রিক্সাটা চলছে চলছে চলছে, আমার বাড়ির সামনে নামিয়ে দিল আমাকে। এবং আমি পার্স বের করে বলি, কত হয়েছে দাদা? উনি আমার দিকে ঘুরে তাকায় এবং সেই দুটো চোখ যেটা আমি টিটাগড় স্টেশনে দেখেছিলাম, সেম টু সেম। আমি না কিছুটা ঘাবড়ে যাই, আমার বুক একদম ধুকপুক ধুকপুক করছে, হার্টবিট মনে হচ্ছে প্রচণ্ড বেড়ে গেছে। আমি কিছুটা দুপা পিছিয়ে নিই, আমার সারা শরীর ঠান্ডা সেই টাইমে। এবং আমি না পেছন ঘুরে যে বাড়ির লোককে ডাকবো সেই সাহস আমার নেই, আমার হাত পা কাঁপছে। আর ওই লোকটা পুরো আমার চোখের দিকে তাকিয়ে রয়েছে, আমিও লোকটার চোখের দিকে তাকিয়ে রয়েছে, লোকটা আমার চোখের দিকে তাকিয়ে রয়েছে। তারপরে লোকটা আমাকে কিছু না বলে রিক্সার প্যাটেল মারতে মারতে চলে যায়। এবং বিশ্বাস করবে না, আমি 5 থেকে 7 মিনিট ওই অবস্থায় ওইখানটাতে দাঁড়িয়েই থাকি। মানে আমার শরীর, মানে আমার পা চলছে না, এতটা ভারী হয়ে গেছে আমার সারা শরীর। আমার পুরো মানে পিঠ ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে এত যন্ত্রণা। তারপর আমি কোনো রকম ঘরে ঢুকি। আমার 102 জ্বর পরের দিন, সারা শরীর প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড। খুব চিন্তায় পড়ে যায় আমার বাড়ির লোক। পরের দিন আমি কাজে যেতে পারি না, তো আমাকে নিয়ে হসপিটালে যাবে এমন অবস্থা হয়ে যায়। তো আমাকে নিয়ে হসপিটালে যায় না, তো একটা প্রাইভেট ডাক্তার দেখায়। উনি কিছু ইঞ্জেকশন লিখে দেয় এবং কিছু ওষুধ দিয়ে যায়, যেগুলো আমি খাই, ইঞ্জেকশনও নিই, কিন্তু জ্বর কমছে না। এদিকে আমার বিহেভিয়ারের চেঞ্জেস আমার বাড়ির লোক দেখতে পাচ্ছে। আমার খাওয়া দাওয়া খুব বেড়ে গেছে। আসলে আমি অতটা খাই না, কিন্তু আমি সেই টাইমে যা খাচ্ছিলাম, 3 জনের খাবার আমি একা খাচ্ছিলাম। বাড়ির লোক প্রথমে ভাবলো যে হয়তো কাজবাজ করি, সেহেতু খিদেটা একটু বেড়ে গেছে, কিন্তু এটা প্রত্যেক দিন চলতে থাকলো। জ্বর কমছে না, ওষুধ খেয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া বেড়ে যাচ্ছে, আর ব্যবহার খুব চেঞ্জ। মানে স্নান করতে চাইতাম না, ব্রাশ করতে চাইতাম না, এমনকি ওয়াশরুমে পর্যন্ত যেতে চাইতাম না। আর আমার শরীর দিয়ে না প্রচণ্ড নোংরা একটা গন্ধ ছাড়তো, প্রচণ্ড নোংরা। একদিন আমার বৌদি, মানে আমার দাদার ওয়াইফ, দাদাকে বলে যে তোমার ভাইয়ের শরীর দিয়ে না প্রচণ্ড বাজে গন্ধ ছাড়ে, ওর রুমে ঢোকা যাচ্ছে না। তো আমার দাদা আমার রুমে আসে, আমাদের 2 তলা বাড়ি, নিচের তলায় মা বাবা দাদা বৌদি থাকে, উপরে একটা রুম রয়েছে ছোটো, ওটাতে আমি থাকি। দাদা আমার রুমটা খুলতেই না নোংরা একটা ভ্যাসপা গন্ধ আমার রুম থেকে বেরিয়ে আসে। আমার দাদা বলে, কিরে এত নোংরা গন্ধ ছাড়ছে, এখানে পড়ে আছিস কী করে? আর তোর শরীর দিয়েও নোংরা গন্ধ যাচ্ছে, তুই কি চান টান করিস না নাকি? আমি চুপ করে বসে রয়েছি, আর আমার হাতে একটা চক, লাল কালারের একটা চক ছিল, আর আমার হাতের মধ্যে একটা খাতা, আর আমি দাগিয়ে যাচ্ছি খালি। ও দাদা বলছে, কি করছিস এটা? আমি কোনো উত্তর দিই না, খালি একবার তাকাই, আবার মাথাটা নিচু করে নিজের কাজ করতে থাকি। দাদা খাতাটা ছিনিয়ে নেয়, ছেনানোর সঙ্গে সঙ্গে না আমি দাদার দিকে এমনভাবে তাকাই, দাদা প্রচণ্ড ভয় পেয়ে যায়। মানে মানুষ একদম ক্ষিপ্ত হয়ে গেলে যেমনভাবে তাকায় না, আমি ঠিক সেইভাবে দাদার দিকে তাকাই। দাদা কিছুটা ভয় পেয়ে যায়, তো দাদা আর কিছু বলে না। তো তারপরে আমাকে জোর জবস্তি করে বাড়ির লোক মিলে স্নান করায়। আমি স্নান করে বসে রয়েছি। রাতে খাওয়া দাওয়া করে শুতে গেছিলাম। আমার মা আমার রুমে আসে টেম্পারেচার চেক করবে বলে, এসে দেখে আমি রুমে নেই। সারা বাড়ি খোঁজা হচ্ছে, এদিক ওদিক রাস্তায় দাদা গেছে, রাস্তা থেকে খুঁজছে, এদিক ওদিক ক্লাবে গেছে, সব জায়গায় গেছে, কিন্তু আমাকে খুঁজে পাচ্ছে না। দাদা রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখে আমাদের বাড়ির ছাদে একটা গাছ ছিল, আম গাছ। ওই আম গাছের ডালটাতে, একদম টপ যে ডালটা, ওই ডালে আমি বসে রয়েছি এবং বসে বসে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। আমার দাদা দৌড়ে বাড়ির ওপরে গিয়ে আমাকে নামায়, সবাই মিলে ধরে ধরে, আর বলে, তুই কি পাগল হয়ে গেছিস, কী করছিস এগুলো? আমি কোনো উত্তর না দিয়ে একটা অট্ট হাসি দিই। সবাই একদম স্তব্ধ, কেউ কথা বলছে না। আমার ওই রূপ দেখে সবাই ভয় পেয়ে যায়। আমার বাবা বলে যে না না, ওরম কিছু না, হয়তো শরীরটা ভালো নেই, সেহেতু সাইড ইফেক্ট হচ্ছে, আর এত কড়া করে ওষুধ খাচ্ছে। তো আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। পরের দিন ঘুম থেকে উঠে আবারও সেম, আমাকে কেউ খুঁজে পায় না। আমি আবার সেই আম গাছের ডালে বসে বসে পাতা খেতে থাকি। আমাকে সবাই মিলে নামিয়ে নেয়, নামিয়ে খুব বকাঝকা করছে যে কেন করছিস সেগুলো, তুই কী চাস, ভয় দেখাতে চাইছিস আমাদেরকে, তুই কি ইচ্ছা করে করছিস সেগুলো? তো আমার বাবা মা দাদা সবাই মিলে আমায় অনেক কোশ্চেন করছে, কিন্তু আমি কোনো উত্তর দিচ্ছি না, শুধু ওদের দিকে আর চোখে তাকিয়ে রয়েছি। আর আমার চোখের তলায় না কালো স্পট পড়ে গেছিলো সেই টাইমে।
আমার বাবা রাগের মাথায় বলে, ওই গাছটাই আমি কাটিয়ে দেবো, দেখ তারপরে কি করে উঠিস। আমি তখন উত্তর দিই, গাছে হাত দিবি না। আমার বাবা বলে, তুই আমায় তুই তুকারি করছিস, তোর এত সাহস। আবারও আমি উত্তর দিই, গাছে হাত দিবি না, আমি ওখানেই থাকবো। আমার দাদা বলে, তুই কি পাগল হয়ে গেছিস, কি বলছিস, ঘর থাকতে গাছে থাকবি কেন, কি হয়েছে তোর? আবার আমার উত্তর আসে, স্টেশনে নোংরার মধ্যে থাকতাম, তোরা ঘর পরিষ্কার করেছিস, তোরা আমাকে পরিষ্কার করেছিস, আমি এই পেছনের জঙ্গলে থাকবো। আমার বৌদি বলে, ওখানে সবাই নোংরা ফেলে, তুমি কি পাগল হয়ে গেছো, কি বলছো? আমার উত্তর ঠিক এরকম আসে, নোংরাই তো চাই, আমি নোংরাইতেই তো ভালো লাগে থাকতে। বলে আমার চোখ উল্টে যায় আর আমি অজ্ঞান হয়ে যাই। আমার বাড়ির লোক খুব দুশ্চিন্তায় পড়ে যায়, ডাক্তার ডাকা হয়, আমাকে আবার 2টো ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু তারপরেও আমার সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। আমার আরও দিন বেদিন আমার রূপ বদলে যাচ্ছিল, চুল বড় বড় হয়ে যাচ্ছে, উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, আমি নিজের হাত কামড়ে রক্ত বার করে দিচ্ছি, এমনকি আমার পাশে যদি কেউ বসে, যেমন আমি আমার মায়ের হাতটা ধরে হঠাৎ করে কামড়ে দিয়েছিলাম, কামড়ে দিয়ে পুরো গল গল করে রক্ত বার করে দিয়েছিলাম। সেখানে আমার মাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, ব্যান্ডেজ করা হয়। আমার বাড়ির লোক আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তো একদিন আমাকে আমার বাড়ির লোক বলে, তুই একটু বাইরে যা ক্লাবে যা, আড্ডা মার, হয়তো তোর মন ভালো হবে। তো আমি সেই মতে বেরাই। বেরানোর পরে ঠিক বেরিয়েছিলাম 4টে, বেজে গেছে রাত 8:30 9টা, আমি বাড়ি আর ফিরি না। তো আমার দাদারা ভাবলো যে হয়তো অনেক দিন পরে বন্ধুদের সাথে মিট করেছি, তো ওই জন্য হতে পারে। তো আমাকে কন্টিনিউয়াসলি ফোন করছে, ফোনটা সুইচ অফ পাচ্ছে। রাত 10:30 বেজে গেছে, আমার দাদা আর আমার বাবা মিলে ক্লাবে যায়। ক্লাবের লোক বলে, ও তো এখানে আসেনি। ওরা খুব ভয় পেয়ে যায়, ওরা দৌড়ে বাড়ি যায়, এদিক ওদিক খুঁজছে, আমার মালিকের বাড়িতে যায়, যার হয়ে আমি কুরিয়ার সার্ভিসে কাজ করতাম, সেও বলে যে না, ও তো এখানে আসেনি। এদিক ওদিক খুঁজে লাস্টে আমার বৌদির একটা চিৎকারের আওয়াজ পাওয়া যায়। আমার বাবা দাদা দৌড়ে গিয়ে দেখে আমাদের বাড়ির পেছনে যেখানে সবাই নোংরা ফেলে, আমি সেই নোংরা চূড়ার মধ্যে ঢুকে নোংরাগুলো খাচ্ছি, আর আমার জামা পুরো ছেঁড়া, প্যান্ট পুরো ছেঁড়া, আমি ওই নোংরাগুলো 2 হাতে ঘাঁটছি আর খাচ্ছি। আমাকে দেখে 2-3টে কুকুর চিৎকার করছে ঘিরে। আমার বাবা আর দাদা আমাকে টেনে নিয়ে আসতে পারছে না ওখান থেকে। আমি বলছি, আমাকে যাব না, আমি যাব না ওখান থেকে, আমি যাব না। জোর করে আমাকে নিয়ে এসে ওরা ঘরে বসায়। ঘরে বসিয়ে আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, তুই এগুলো কি শুরু করেছিস? আমি আবার একটা কথা বলি, কি করব, আমি যেটা করছি ঠিক করছি, আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি নিয়ে যাব একে। আমার বাড়ির লোকের এইটা বুঝতে আর বাকি ছিল না যে ওনাদের ছেলের ওপরে কোনো পেট ভর করেছে। ওরা অনেক খোঁজাখুঁজি করে একজন ওঝার খোঁজ পায়। ওঝা বাড়িতে আসে, এসে আমাকে কিছু মন্ত্র বলে, আমাকে গোল করে ঘিরে কিছু মন্ত্র বলা হয়, আর অনেকবার বলা হয় চলে যাওয়ার কথা, কিন্তু ওঝা পারে না আমাকে ছাড়াতে। কারণ ওঝা বলে, আমার শরীরে যেইটা ভর করেছে সে স্টেশনে কাটা পড়েছিল, তারপর থেকে সে স্টেশনে নোংরা আবর্জনা খেত এবং নোংরা জায়গায় থাকতে ভালোবাসে, এরকম পেট। তো উনি আমাকে স্টেশন থেকে আমার কাঁধে উঠে পড়ে। এটা একটা বয়স্ক লোকের আত্মা, এটাও বলে যে এটা একটা বয়স্ক লোকের আত্মা যে স্টেশনে কাটা পড়েছিল। তো এটা অনেক বছর আগে মারা গেছে, সেরকম একটা পেট ধরেছে, আর ও খুব শক্তিশালী। তো সেইভাবে এগানো হয় এবং আমাকে নিয়ে সব দুশ্চিন্তা করছে। ওঝা বলে আরেকটা বড় ওঝার খোঁজ দেয়, কিন্তু এটা অনেক দূরে। তো আমাকে একবার মসজিদে নিয়ে যাওয়া হয়, কিন্তু মসজিদ থেকেও কিছু করা যায় না, এবং তারপরে অনেক কষ্টে ওই বড় ওঝার সাথে কানেক্ট করা যায় কলে। উনি বলে আসতে 10 দিন সময় লাগবে। আর এই 10 দিনে আমার খেলা আরও বেড়ে গেছিলো, কারণ
আমি বাড়িতে ভাঙচুর শুরু করেছিলাম। আমার জেদ বেড়ে গেছিলো, আমাকে ঘরে কেউ আটকে রাখতে পারছে না। আমার দাদা, আমার বাবা সব লম্বা চওড়া শক্তিশালী মানুষ, ওরা আমাকে ধরে রাখতে পারছে না। মানে এত গায়ের জোর, আমি মনে হচ্ছে দেয়াল ফেয়াল ভেঙে বেরিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো এরমভাবে 10 দিন আমার কাটে, আর 10 দিনে আমার শরীর একদম খারাপ হয়ে যায়, প্রায় আমি মরে যাব এরম ব্যাপার। ওঝা আসে, ওঝা এসে আমাকে বলে যে তুই কে, কোথা থেকে এসছিস? আমি একটা হাসি দিই। আবারও ওঝা বলে কী হলো, বলতে বলেছি নাকি দেবো এই জল ছুঁড়ে? ওনার হাতে একটা জল ছিল। আমার উত্তরটা ঠিক এরকম আসে, কিচ্ছু পারবি না, কিচ্ছু না। অনেক অনেক বছর আগে কাটা পড়েছিলাম, সে আমার শরীর পিষে গেছিল টেনে, আমার শরীর পিষে গেছে, আমি নোংরা খেতাম এদিক ওদিক। তারপরে এই ছেলেটার রাশ খুব হালকা, একে দেখে আমার খুব পছন্দ হয়েছে, একে আমি নিয়ে যাব। ওঝা বলে এর কি কি ক্ষতি করেছিস? তখন বলে আমি এর পিঠে বসতাম, পিঠের হাড় ভেঙে দিয়েছি একটা, আর এর শরীরের সব কিছু আমি টেস্ট করেছি, এর শরীরে রক্ত চুষে নিয়েছি, আমি রক্ত চুষে খেয়েছি। ওঝা তখন দেখেই বোঝা যাচ্ছে আমার শরীরে এক ফোঁটা রক্ত ছিল না। সেই টাইমে আমি রোগা হয়ে গেছিলাম, চোখের তলায় ব্ল্যাক স্পট পড়ে গেছিলো, পুরো শরীরে ছোপ ছোপ পড়ে গেছিলো। তারপরে ওঝা কিছু মন্ত্র পড়ে, ঝাঁটা দিয়ে মারধর করে এবং একটা বোতল আনে। তারপরে ও বলে আমি যাব না ওকে ছেড়ে। অনেক কষ্টে ওকে বুঝিয়ে বোতলে পোড়া হয় এবং আমাকে সুস্থ করা হয়। এই ছিল একটা ছোট্ট ঘটনা, বেশি বড় কিছু না, আর অতটাও ইন্টারেস্টিং কিছু না, বাট এটা আমার সাথে ঘটেছিল, সেটাই আমি লিখে পাঠিয়েছিলাম। তো বন্ধুরা, গল্পটা ছোট হতে পারে, বাট আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো, কারণ টিটাগড়ের মতো জায়গা যেখানে মানুষ ট্রেনে কাটা পড়ে, স্টেশন টিটাগড় বলে না, যে কোনো স্টেশনে মানুষ কাটা পড়ে, সেই আত্মাগুলো এদিক ওদিক ঘোরে, তাদের সাথে কি হয়? তারা কি আদৌ জন্ম নেয়? কিছু জন্ম নিয়ে নেয়, বাট কিছু এদের মতো থাকে যারা এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং নতুন শরীর চায় একটা, যেমন এই দাদার সাথে ঘটে। থ্যাংক ইউ দাদা, তুমি এই গল্পটা আমাকে বলেছিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন দাদা মোটামুটি সুস্থ আছে। 2021 থেকে 22 অবধি দাদার সাথে অনেক কিছু ঘটেছিল, মানে শরীরের পক্ষেও, চলে যাওয়ার পরেও দাদার শরীরে ব্যথা হতো এবং আরও অনেক কিছু ফেস করেছে। তো যে ফেস করে সেই বোঝে। আজকের গল্পটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ডিসক্রিপশানে আমার ইমেল আছে, তোমরাও যদি তোমাদের গল্প লিখে পাঠাতে চাও অবশ্যই পাঠাতে পারো। আজকের জন্য এইটুকু, টাটা।